হ্যালো অ্যাডমিশন অ্যাসপাইরেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রণব কুমার সাহা পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনারা যারা ভর্তি যোদ্ধা আছেন, আপনাদের সবার মাঝেই একটা কমন কনসার্ন হচ্ছে ভার্ব। অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষাগুলোতে আমরা এই ভার্ব নিয়ে অনেকগুলো গ্রামাটিক্যাল আইটেম পড়তে হয়, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ ভার্ব, এছাড়া অনেকগুলো গ্রামাটিক্যাল রুলস যেগুলো ভার্ব রিলেটেড, এগুলো আমাদের পড়তে হয়। কিন্তু আমাদের অনেক অ্যাডমিশন যোদ্ধাদের মধ্যে আমরা আসলে ভার্বের বেসিক যে নলেজ যেগুলো আছে এগুলো জানি না। একটা ভার্বকে আসলে কতভাবে ক্লাসিফাই করা যেতে পারে, অথবা একটা ভার্ব থেকে আমরা কি কি জানতে পারি, এগুলো আমাদের মধ্যে অনেক নলেজের অভাব রয়েছে। আজকে ক্লাসে আমরা এই সম্পর্কে একটু ভার্ব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে, তো ভার্ব ভার্ব যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ক্রিয়া। ভার্বকে বলা হয় একটি সেন্টেন্সের অথবা ইংরেজি গ্রামারের হার্ট। ভার্বকে বলা হয় হার্ট অফ ইংলিশ গ্রামার। কেন বলা হয়? কারণ আপনারা লক্ষ্য করলে দেখবেন ইংলিশ গ্রামারের সকল কার্যক্রম অথবা গ্রামার রিলেটেড যতগুলো নিয়ম রয়েছে সবগুলো 90% ভার্ব রিলেটেড নিয়ম হয়ে থাকে। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে জানি যে কোনো কাজ করাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। ওকে, তো ভার্বের ক্লাসিফিকেশন অথবা ভার্বের প্রকারভেদের দিকে যদি আমরা নজর দিই, তো আমরা ভার্বকে ব্রডলি অর্থাৎ বিশদভাবে দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে, সেগুলো হচ্ছে একদিকে হচ্ছে ফিনিট ভার্ব, যার বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আরেকদিকে হচ্ছে নন ফিনিট বা ইনফিনিট ভার্ব, যার বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে? ওকে, যেসব ভার্ব বা ক্রিয়া তার অর্থ কোনো একটি বাক্যে তার অর্থ প্রকাশে অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, নিজে তার অর্থ প্রকাশে সক্ষম হয়, সেই ভার্বগুলোকে বলা হয় সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্ব। এগুলো উদাহরণ কী হতে পারে? যেমন হি ইটস রাইস, সে ভাত খায়; হি রাইটস এ পোয়েম, সে একটি কবিতা লেখে; হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে ইট, রাইট এবং প্লে, এই ভার্বগুলো বা ক্রিয়া যেগুলো আমরা দেখলাম, এই সবগুলোই হচ্ছে ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়ার উদাহরণ। দেন আমরা যদি নন ফিনিট বা ইনফিনিট ভার্বের এক্সাম্পল দেখি, যাকে বাংলায় বলা হয় অসমাপিকা ক্রিয়া। এগুলো অসমাপিকা ক্রিয়া কাকে বলে? অসমাপিকা ক্রিয়া হচ্ছে সেই ক্রিয়াগুলো যেগুলো বাক্যে ব্যবহৃত হইতে গেলে অন্য কোনো ক্রিয়ার সাহায্য নিতে হয়। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া বাক্যে ব্যবহৃত হইতে হইলে সমাপিকা ক্রিয়া বা ফিনিট ভার্বের সাহায্য নিতে হয়। এইখানে আমাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, নন ফিনিট ভার্ব যাকে আমরা ইনফিনিট ভার্ব বলতে পারি, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, এর মূল স্ট্রাকচার বা অবকাঠামো হচ্ছে 2+V1, অর্থাৎ একটি নন ফিনিট ভার্ব বা ইনফিনিট ভার্ব উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়ে থাকে, এবং ইনফিনিট ভার্বের মূল স্ট্রাকচার হচ্ছে 2 এবং এর সাথে ভার্বের বেসিক ফর্ম বা V1 ব্যবহৃত হবে। ওকে, দেন মুভিং টু দ্য নেক্সট টার্ম। ফিনিট ভার্বকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা মূল বা স্বাধীন ক্রিয়া কাকে বলা হয়? প্রিন্সিপাল ভার্বের অপর নাম হচ্ছে মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা বুঝি যে ভার্ব তার বাক্যে তার অর্থ প্রকাশ করতে অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, অর্থাৎ যে ভার্ব সম্পূর্ণরূপে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এখানে এক্সাম্পল হিসাবে আমরা কী দেখতে পারি? এখানে আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারি ফিনিট ভার্বের যে এক্সাম্পলগুলো আমরা দেখেছিলাম, হি ইটস রাইস, হি প্লেস ফুটবল, হি রাইটস পোয়েম। এইখানে সেম একই এক্সাম্পল আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের ক্ষেত্রে, যেটাকে বাংলায় বলা হয়, বাংলায় আমরা বলতে পারি মূল ক্রিয়া। ওকে, দেন অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কাকে বলা হয়? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যে ভার্বগুলোর মূল কাজ হচ্ছে বাক্যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বকে তার অর্থ প্রকাশ করতে সাহায্য করা। ওকে, দেন অক্সিলারি ভার্বকে আমরা মূলত অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাইমারি অক্সিলারি বা দ্বিতীয়টি হইল মডাল অক্সিলারি। ওকে, এই প্রাইমারি অক্সিলারি বা মডাল অক্সিলারি ভার্বগুলো মূলত কী কী? প্রাইমারি অক্সিলারি বা প্রাথমিক যে সাহায্যকারী ভার্বগুলো রয়েছে এগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো বি ভার্ব, একটি হলো হ্যাভ ভার্ব এবং একটি হচ্ছে ডু ভার্ব। বি ভার্বগুলো কী কী? আমরা যেগুলো সচরাচর জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এগুলো হচ্ছে বি ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড, ডান, এগুলো হচ্ছে ডু
এর অক্সিলারি ভার্ব। এবং হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড যে তিনটি ভার্ব আমরা জানি এগুলো হচ্ছে হ্যাভ অক্সিলারি ভার্ব। দেন মুভিং টু দ্য নেক্সট টার্ম, মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো আচ্ছা, এগুলোর এক্সাম্পলগুলো কী হতে পারে? এগুলোর এক্সাম্পল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই যে কয়েকটা এক্সাম্পল বললাম, এই কয়েকটা এক্সাম্পল বা উদাহরণ এগুলো হচ্ছে মডাল অক্সিলারি বহুল প্রচলিত উদাহরণ। এরপর আমরা যদি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটাকে বলেছিলাম এর ক্লাসিফিকেশনের দিকে নজর দিই, তাহলে আমরা দেখতে পারবো প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যাকে বাংলায় বলা হয় সকর্মক ক্রিয়া, এবং ইনট্রানজিটিভ ভার্ব যাকে বাংলায় বলা হয় অকর্মক ক্রিয়া। লক্ষ্য করলে দেখা যাবে এখানে ট্রানজিটিভ বা সকর্মক, ইনট্রানজিটিভ বা অকর্মক, এখানে দুইটি ভার্বই একটি টার্মের সাথে যুক্ত, সেটি হচ্ছে কর্মপদ। সেই কর্মপদ বা অবজেক্টটা কি এইটা আমাদের একটু জানতে হবে। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এই দুইটি ভার্বই বাক্যের অবজেক্ট, একটি সেন্টেন্সের অবজেক্টের সাথে সম্পর্কিত। কিন্তু এখানে প্রশ্ন হলো অবজেক্ট বা কর্মপদ এটি কি? আমরা এখানে ভার্ব নিয়ে আলোচনা করছি। কোনো একটি সেন্টেন্সের ভার্বকে বা ক্রিয়াকে হোয়াট দ্বারা, অর্থাৎ বাংলায় কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সেই বাক্যের অবজেক্ট অথবা কর্মপদ। এক্সাম্পল হিসেবে দেখতে পারি হিসেবে আমরা দেখতে পারি হি প্লেজ ফুটবল। এই বাক্যের ভার্ব হচ্ছে প্লেজ, অর্থাৎ খেলা। ওকে, এখন এই বাক্যের ভার্বকে যদি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি, তো কী দ্বারা প্রশ্ন করি? সে ফুটবল খেলে। সে কী খেলে? ফুটবল খেলে। কী দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাচ্ছি? ফুটবল। ওকে, তাহলে ফুটবলটা হচ্ছে এখানে অবজেক্ট বা কর্মপদ। তাহলে আমরা এখানে জানতে পারলাম অবজেক্ট বা কর্মপদ কাকে বলা হয়? কোনো একটি বাক্যের ক্রিয়াকে বা ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট বা কর্মপদ। ওকে, দেন আমরা প্রথমে যে টার্মটাতে ছিলাম ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের যে বাক্যের কর্মপদ বা অবজেক্ট রয়েছে সেসব ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, এবং যেসব ভার্বের অবজেক্ট বা কর্মপদ নেই সেসব ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক পদ। ওকে, সকর্মক পদ ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি হি প্লেজ ফুটবল। এখানে আমরা দেখতে পারি হি প্লেজ ফুটবল, এখানে অবজেক্ট বা কর্মপদ রয়েছে, তাই এখানে প্লেজ একটি ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল হলো হি ইটস, সে খায়। কিন্তু এখানে যদি আমরা বাক্যের ভার্ব হচ্ছে ইটসকে যদি আমরা প্রশ্ন করি কি বা হোয়াট দ্বারা, সে কি খায়, আমরা এখানে কোনো অ্যান্সার পাচ্ছি না, তাই এখানে কোনো অবজেক্ট বা কর্মপদ নেই। এই কারণে এই ভার্বটিকে আমরা এখানে বলতে পারি ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। ওকে, দেন মুভিং টু দ্য নেক্সট টার্ম, নন ফিনিট ভার্ব বা ইনফিনিট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। ওকে, জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল আমরা আগেই বলেছিলাম নন ফিনিট বা ইনফিনিটিভ ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এগুলো উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয় এবং এর মূল স্ট্রাকচার বা অবকাঠামো গঠন হচ্ছে 2+V1, অর্থাৎ 2 এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। ওকে, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল এগুলো কি? জিরান্ড বলতে বোঝায় যে V1 প্লাস ING। আগে আমরা জিরান্ড এবং পার্টিসিপল এই দুইটার মধ্যে সম্পর্কটা বুঝবো। ওকে, পার্টিসিপল যেটা আছে এটা বলতেও বোঝায় V1 প্লাস ING, অর্থাৎ জিরান্ডের গঠন হচ্ছে ভার্বের সাথে ING, পার্টিসিপেলের গঠন হচ্ছে ভার্বের সাথে ING। তাহলে আমরা জিরান্ড এবং পার্টিসিপেলের মধ্যে পার্থক্য করবো কীভাবে? আমরা কীভাবে বুঝবো যে কখন এইটা জিরান্ড হিসেবে কাজ করবে, কখন পার্টিসিপেল হিসেবে কাজ করবে? এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যখন ভার্ব প্লাস ING কোনো একটি সেন্টেন্সে ব্যবহৃত হয়ে নাউনের মতো আচরণ করবে। কিসের মতো আচরণ করবে? নাউনের মতো যখন আচরণ করবে তখন তাকে বলা হবে জিরান্ড। এবং কোনো একটি সেন্টেন্সে V1 প্লাস ING যখন সেই সেন্টেন্সে বসে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে তখন তাকে বলা হবে পার্টিসিপল।
তাহলে আমরা এখানে দেখতে পারি যে V1 প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে কোনো একটি বাক্যে তাকে বলা হবে জিরান্ড, এবং V1 প্লাস আইএনজি যখন কোনো একটি বাক্যে বসে অ্যাডজেক্টিভ বা বিশেষণের মতো কাজ করবে তাকে বলা হবে পার্টিসিপল। ইনফিনিটিভ কাকে বলা হয়? ইনফিনিটিভ সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। এটি হলো 2+V1 বা অসমাপিকা ক্রিয়া, যা উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়। ওকে, জিরান্ড এবং পার্টিসিপেলে যদি আমরা একটি একটি করে এক্সাম্পল দেখি, জিরান্ড এক্সাম্পলের ক্ষেত্রে আমরা লিখতে পারি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে আমরা দেখতে পারি যে এই সুইমিং যে শব্দটা এখানে V1 প্লাস আইএনজি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভার্ব সুইম এর সাথে আইএনজি যুক্ত করে সুইমিং শব্দটি ব্যবহার করা হয়েছে, যেটি একটি বাক্যের মূল ভার্বের আগে বসেছে। আমরা জানি কোনো একটি বাক্যের মূল ভার্বের আগে পর্যন্ত যতটুকু অংশ রয়েছে তার পুরোটাকেই বলা হয় সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ কাজ করতে পারে না। তাই এখানে সুইমিং হচ্ছে একটি নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব প্লাস আইএনজি একটি বাক্যের শুরুতেই ব্যবহৃত হয়ে নাউনের মতো আচরণ করছে, তাই আমরা এটিকে বলতে পারি জিরান্ডটা একটি এক্সাম্পল। এরপরে আমরা যদি পার্টিসিপেলের একটি এক্সাম্পল দেখি, সেটি হবে এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে আমরা দেখতে পারি আর্টিকেলের পরে শব্দ বসেছে রোলিং, ভার্ব রোল এর সাথে আইএনজি যুক্ত হয়ে শব্দটি তৈরি হয়েছে রোলিং। এখানে আমরা দেখতে পারি রোলিং শব্দটি স্টোন, পরবর্তী যে নাউনটি ব্যবহৃত হচ্ছে স্টোন, এই নাউনকে মডিফাই করছে পরবর্তী শব্দটি। এবং আমরা সকলেই জানি যে নাউনকে যে পার্টস অফ স্পিচ দ্বারা মডিফাই করা হয়, অর্থাৎ যে পার্টস অফ স্পিচ নাউনের দোষগুণ অবস্থা পরিমাণ নির্দেশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে রোলিং এই শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখান থেকে আমরা দেখতে পারি যে পার্টিসিপল এর বৈশিষ্ট্য রোলিংয়ের মধ্যে পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি একটি বাক্যে বসে অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে। তাই আমরা বলতে পারি নিঃসন্দেহে রোলিং শব্দটি এইখানে এই বাক্যে পার্টিসিপলের মতো আচরণ করছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা এর পরবর্তী ক্লাসে জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, এবং আপনাদের সকলের যদি ভার্ব অথবা এই সংক্রান্ত ক্লাসে যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।